হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম 2023 সালে মুক্তি পাওয়া সালার মুভিটি। আশা করছি আপনারা এই মুভিটি অনেকেই দেখে ফেলেছেন, আবার যারা যারা দেখেছেন অনেকেই বুঝতে পারেননি। আপনাদের অনেকেরই মাথার ওপর দিয়ে গেছে মুভিটি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মুভির প্রতিটি মুহূর্তে আপনারা কেজিএফ মুভির ফিল পাবেন। সালার মুভিটি কোনো বোরিং মুভি নয়। এই মুভির প্রতিটি মুহূর্তেই রয়েছে সাসপেন্স, এমনকি এই মুভিতে রয়েছে অসাধারণ অ্যাকশন। এই মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন আমার আপনার সকলেরই পরিচিত একজন মানুষ প্রভাস, এবং নায়িকা হিসেবে অভিনয় করেছেন শ্রুতি হাসান। আরও অনেকেই অভিনয় করেছেন, তাদের নাম বলছি না কারণ তাদের নাম জানার আমাদের খুব একটা প্রয়োজন নেই। তো আর কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাচ্ছি মুভির মেন স্টোরিতে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই খানসার নামের একটি ইন্ডিয়ার জনপ্রিয় শহর। এখানে আমরা দেখতে পাই দেবা নামের একটি বাচ্চা ছেলেকে। এই বাচ্চা ছেলেটি অনেকটাই পাগল প্রকৃতির একটি ছেলে। এই ছেলেটির কাছে আসে তার প্রিয় বন্ধু, যার নাম কিনা ভার্দা। ভার্দা এসে বলে যে আমার নাকের রিংটি নিয়ে নিয়েছে রুদ্রা। রুদ্রা হচ্ছে ভার্দার সৎ ভাই। এরপর দেবা রেগে যায় এবং সে রুদ্রার সামনে যায়। তখন রুদ্রা বলে যে আমি তো ভেবেছিলাম তুই মনে হচ্ছে আর্মি নিয়ে আসবি, কিন্তু তুই একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিস আমার কাছ থেকে তোর নাকের রিং নিবি বলে। তখন দেবা বলে যে ওর নাকের রিংটা ওকে দিয়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন রুদ্রা বলে যে ওই দেখ, ওখানে আমাদের পালোয়ানরা কুস্তি লড়ছে, তুই অথবা তোর বন্ধু, তোদের দুজনের মধ্যে যে ওই পালোয়ানটাকে হারাবে আমি তাকেই এই নাকের রিংটি দিয়ে দেব। এই কথাটি শুনে দেবার মাথা গরম হয়ে যায় এবং দেবা চলে যায় লড়াই করার জন্য। কিন্তু এত বড় পালোয়ানকে দেবা হারাবে কিভাবে? এখানে দেবা সে একটি বুদ্ধি লাগায়। সে কি করে, প্লাস দিয়ে ইলেকট্রিক তারকে কেটে দেয় এবং সেই পালোয়ানকে গিয়ে রাগাতে থাকে। সেই পালোয়ানটি দেবার কাছে যখনই আক্রমণ করতে আসে, ঠিক তখনই দেবা সেই ইলেকট্রিক তারটি হাত দিয়ে ধরে এবং নিজে শক খাওয়ার সঙ্গে সঙ্গে সেই পালোয়ানকেও শক লাগে এবং সেই পালোয়ান মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে সকলেই হতভাগ হয়ে যায় এবং রুদ্র সে অনেক ভয় পেয়ে যায় এবং সে ভার্দার নাকের রিংটি দিয়ে দেয়। ভার্দার এই নাকের রিংটি ছিল তাদের রাজকীয় রিং। এরপর আমরা দেখি দেবা আর ভার্দার বন্ধুত্ব খুব ভালো জমে উঠেছে। একদিন দেবার পরিবারের ওপর গুন্ডারা আক্রমণ করতে আসে। দেবাকে হাত পা বেঁধে ধরে রাখে এবং দেবার মায়ের কাছে যখনই তার ইজ্জত লুট করতে যায়, ঠিক তখনই সেখানে ভার্দা উপস্থিত হয়। ভার্দা বলে যে এদেরকে ছেড়ে দাও। তখন সেই গ্যাংয়ের সর্দার বলে যে হুজুর, এটা তো আপনার বাবাই বলেছিল যে যাদের গ্যাং হেরে যাবে তাদেরকে মরতে হবে। তখন ভার্দা সে নিজের হাতের একটি কবচ খুলে সেই লিডারকে দিয়ে দেয় আর বলে যে এটা হলো আমার একটি জনপ্রিয় অঞ্চল, তুমি আজ থেকে এই অঞ্চল দেখাশোনা করবে। এটা দেখে সেই লিডারও খুশি হয়ে যায় এবং তাদেরকে ওখানে ছেড়ে দেয়। এরপর দেবার মা দেবাকে বলে যে আমরা এখান থেকে চলে যাব, আর দেবাকে বলে যে তুই প্রতিজ্ঞা কর আমাকে ছুঁয়ে যে তুই কখনোই এই খানসারে ফিরে আসবি না। তখন দেবা সে ভার্দার কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে আমি তোর জন্য নিজের জীবন দিতে পারি এবং অন্যজনের জীবন নিতে পারি। তুই যখন ডাকবি আমি তখনই তোর কাছে আসবো, শুধুমাত্র তোর জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। এখানে ভার্দা সে তার লোকেদেরকে বলে যে এ হলো সালার, আমার সালার, আমার জন্য এ সব কিছু করতে পারে। এরপর আমরা দেখি ভার্দা সে মাঝে মাঝেই দেবার কাছে যেত দেবার সঙ্গে দেখা করার জন্য। এরপর আমরা দেখি বহু বছর কেটে গেছে। আমরা দেখতে পাই একজন হ্যাকার সে একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে এবং হ্যাকারের কাছে খবর আছে যে একটি মেয়ে সে নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়ায় আসছে। এই মেয়েটি অন্য আর কারোর মেয়ে নয়, এই মেয়েটি হচ্ছে একজন ইন্ডিয়ার পপুলার মানুষের মেয়ে। তার নাম হচ্ছে কৃষ্ণকান্ত। কৃষ্ণকান্তকে আমরা দেখতে পাই। কৃষ্ণকান্ত সে বেলাল নামের একজনকে কল করে আর বলে যে আমার মেয়ে ইন্ডিয়া আসছে। তখন বেলাল বলে কেন, তোমার মেয়ে কেন ইন্ডিয়া আসছে? তখন কৃষ্ণকান্ত বলে যে আমি ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। যেমন হোক করে তুমি বাঁচাও, আর এখন সময় এসে গেছে আমাকে সাহায্য করার। পুরনো কথা কি তোমার কিছুই মনে নেই বেলাল? এই কথাটি শুনে বেলাল সে স্তম্ভ হয়ে যায়। এরপর বেলাল সে ফোন করে দেবাকে আর বলে যে কৃষ্ণকান্তের মেয়ে ইন্ডিয়া আসছে, এখন সময় এসে গেছে তাদের কথা রাখার।
যেমন হোক করে মেয়েটাকে বাঁচাতেই হবে। তখন দেবা বলে যে আমি যা যা বলছি তুমি ঠিক তাই তাই করো। এরপর আমরা দেখি নায়িকা সে ইন্ডিয়া ল্যান্ড করে। নায়িকার নাম হচ্ছে আধ্যায়া। আমরা এটাও দেখতে পাই যে এয়ারপোর্টের বাইরে বড় বড় মাফিয়ারা অপেক্ষা করছিল আধ্যায়ার জন্য। কিন্তু কেন অপেক্ষা করছিল সেটা আপনারা মুভি যত চলবে ততই জানতে পারবেন। আবার অনেক কিছু আপনাদের সাসপেন্সও রয়ে যাবে। এরপর আমরা দেখি আদায়াকে মাফিয়ারা তারা তাদের গাড়িতে তোলে এবং গাড়ি করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু বেলাল সে তাদের চোখ ফাঁকি দিয়ে সেই গাড়িটি কবজা করে নেয় এবং সেই গাড়িটি লুকিয়ে নিয়ে চলে আসে তার রাস্তা নাই। আদায়া সে কিছু বুঝতেই পারছিল না। আদায়া সে বেলালকে বলে যে কি হচ্ছেটা কি, স্টপ ইট, সবকিছু বন্ধ করুন। তখন বেলাল সে আদায়ার বাবাকে কল করে এবং আদায়াকে দেয়। কৃষ্ণকান্ত সে আদায়াকে বলে যে বেলাল যা যা বলছে তুমি ঠিক তাই করো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই তোমাকে বাঁচানোর। এরপর বেলাল সে আদায়াকে বলে যে এখন তোমাকে একজনই বাঁচাতে পারে, আর সেটা হলো আম্মা। এরপর আমরা দেখি গ্রামের পঞ্চায়েতের প্রধান সে আদায়াকে নিয়ে দেবার মায়ের কাছে যায় এবং বলে যে তোমার স্কুলে এনাকে ইংলিশ টিচার হিসেবে রাখতে। দেবার মা সে প্রথমে তো আদায়াকে সেখানে রাখতে রাজি হচ্ছিল না, কিন্তু তাকে বারবার রিকোয়েস্ট করার পরে সে রাখতে রাজি হয়। অন্যদিকে মাফিয়াদের কাছে খবর চলে গেছে যে আদায়াকে অন্য কেউ চোখ ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে। এই কথাটি শুনে সমস্ত মাফিয়ারা হতাশ হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই যে মাফিয়াদের কাছে গোটা ইন্ডিয়ার সিসিটিভির কন্ট্রোল রয়েছে, কারণ বড় বড় হ্যাকাররা তাদের হাতেই আছে। এরপর আমরা দেখতে পাই একজন মহিলাকে। এই মহিলার নাম হচ্ছে রাধারামা। এই মহিলার মাথা প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখন। 7 বছর আগে এই রাধারামা গোটা ইন্ডিয়া চালানোর মতো সাহস রেখেছিল, কিন্তু এই কৃষ্ণকান্তের জন্যই আজ তার এই অবস্থা। সেই জন্যই কৃষ্ণকান্তের মেয়েকে সে মারতে চায়। এরপর আমরা দেখি দেবাকে। দেবা সে এখন তার মায়ের বাধ্য সন্তান হয়ে গেছে। দেবার মা দেবাকে নিয়ে অনেক চিন্তিতই থাকে। দেবা সে সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি না এলে দেবার মা সে ভয় পেয়ে যায়। এমনকি দেবার হাতে যদি কিছু অস্ত্র দেখে, এমনকি প্লাস্টিকের ছুরি পর্যন্ত দেখে, তবুও দেবার মা ভয় পেতে শুরু করে। দেবার জীবনটা অ্যাকচুয়ালি পুরোটাই পাল্টে গেছে। দেবার এখন সঙ্গী বলতে রয়েছে কয়লা খাদানের কিছু বাচ্চারা, তাদের সঙ্গেই ফাঁকা পেলে ক্রিকেট খেলে। দেবা সে মেকানিকের কাজ করে এবং কয়লা খাদানে থাকে। এরপর দৃশ্য কিছুটা পরিবর্তন হয়। আমরা দেখতে পাই কিছু গ্যাংস্টারকে, তারা 100 মিলিয়নের একটি কন্ট্রাক্ট রেডি করছিল। তারা গাড়ি করে অস্ত্র ডেলিভারি করছিল। ঠিক তখন তাদেরই একজন বলে যে এত অস্ত্র এইভাবে গাড়ি করে কিভাবে যাবে, চেকপোস্টেই তো ধরা পড়ে যাবে। তখন তাদের লিডার বলে যে কিছুই হবে না, খালি দেখতে থাকো। এরপর আমরা দেখতে পাই যে তাদের গাড়ি ভর্তি অস্ত্রকে পুলিশরা ধরে নেয় এবং যখনই পুলিশরা সেই গাড়ির দরজা খোলে তখনই তারা দেখে ভয় পেতে শুরু করে, কারণ তারা দেখে ফেলেছিল এমন একটি সিল। সেই সিলটি তাদের মুখ থেকে বলতে গেলেও তাদের মৃত্যু যেন তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। পুলিশরা সেই সিল দেখে তাড়াহুড়ো করে সেই গাড়ি ছেড়ে দেয় এবং ভয়েতে তাদের মাথা প্রায় খারাপ হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে যায়। তখন একজন জুনিয়র অফিসার তার সিনিয়র অফিসারকে বলে যে স্যার ছেড়ে দিচ্ছেন কেন গাড়িটা, গাড়িগুলো তো বেরিয়ে যাচ্ছে। তখন তাদের সিনিয়র অফিসার বলে যে ওই সিলটি এমন এক জায়গার সিল, ওই জায়গার নাম আমাদের মুখে আনাও মৃত্যুর কারণ। অন্যদিকে মিনিস্টারের কাছেও খবর চলে যায় যে সিল করা গাড়ি আটকানো হয়েছে। মিনিস্টার বলে এটা কিভাবে সম্ভব, ওই সিল করা গাড়ি কেউ আটকাতে পারবে না, এমনকি ওই সিল করা গাড়িকে যেন কেউ কোথাও না ধরে, কারণ এই সিলটা সাধারণ কোনো সিল নয়, এই সিল খান স্যারের সিল। খান স্যারের কাছে রয়েছে গোটা ইন্ডিয়ার ফোর্স। খান স্যার যদি মনে করে গোটা ইন্ডিয়াকে ম্যাপ থেকে মুছে ফেলতে পারে, সেই কারণে সকলের ভয়েতে হাঁটু কাঁপতে শুরু করে। অন্যদিকে আমরা মাফিয়াদের দেখতে পাই। মাফিয়ারা তারা দেবার ওখানের কিছু লোকাল মাফিয়াকে আদায়ার ফটো পাঠায় আর বলে যে এই মেয়েটিকে খুঁজতে। আদায়ার ফটোটা দেখে সেই সমস্ত গুন্ডারা বলে যে এই মেয়েটাকে তো আমরা চিনি, এই মেয়েটি স্কুলে ইংলিশ টিচার, এই মেয়েটি এখানেই আছে। এরপর আমরা দেখি লোকাল গুন্ডারা তারা তাদের পুরো ফোর্স নিয়ে চলে যায় আদায়াকে আনার জন্য।
আদায়া সে দেবার কাছে ছিল, দেবাকে খাবার দিতে গিয়েছিল, দেবার মাই পাঠিয়েছিল আদায়াকে। এরপর সেই সমস্ত গুন্ডারা সেখানে চলে যায় এবং আদায়াকে টানতে টানতে নিয়ে যায়। সেখানে থাকা প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে সেখান থেকে দূরে সরে যায়। ঠিক তখন সেখানে দেবার মা উপস্থিত হয়। দেবার মা বলে যে ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এখানে কি কেউ প্রতিবাদ করার নেই? এখানে কি কেউ আটকানোর কেউ নেই? তখন সেখানে থাকা সেই লোকগুলো বলে যে তুমি তোমার নিজের ছেলেকে বলো প্রতিবাদ করতে। তখন বেলাল আসে আর বলে যে আম্মা শুধু তুমিই পারো দেবাকে আবার, হ্যাঁ আবার আগুন বানাতে। এখানে গুন্ডারা সিদ্ধান্ত করে যে দেবাকেও তারা রাস্তা থেকে সরিয়ে দেবে, অর্থাৎ মেরে দেবে। গুন্ডারা দেবার কাছে তরোয়াল নিয়ে ছুটে আসছিল। তখন দেবার মা দেবাকে বলে দেবা তুই এদের পায়ে পড়বি নাকি এদেরকে মেরে ফেলবি আমি জানি না, তবে যেমন হোক করে তুই আদায়াকে বাঁচা, আমি তোর কাছ থেকে নেওয়া কসম তুলে নিচ্ছি। এই কথাটি শুনে দেবা সে ফায়ার মোডে চলে আসে এবং এক এক করে গুন্ডাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। দেবার এই ভয়ানক রূপ দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষই অবাক হতে শুরু করে। যেই দেবা এত শান্ত শিষ্ট ভদ্র এমনকি ভীতু ছিল, সেই দেবা হঠাৎ করে এরকম আগ্নেয়গিরি কিভাবে হয়ে গেল? দেবা এখানে গুন্ডাদেরকে মেরে আদায়াকে রক্ষা করে। এরপর দেবার মা সেই ম্যাপ খুলে দেখে যে আমরা এবারে কোথায় যাব, কারণ গুন্ডারা আমাদেরকে মেরে দেবে। এরপর আমরা দেখি দেবার মা সে দেবাকে নিয়ে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় আর বিলালকে বলে যে এই মেয়েকে তার বাড়িতে পৌঁছে দাও। এরপর আমরা দেখতে পাই মাফিয়ার গ্যাংয়েরা তারা আদায়াকে ধরে নেয় একটি ফাঁকা ধাবা থেকে, আর তাদেরকে ধরা অবস্থায় দেখে ফেলেছিল দেবার মা। দেবার মা দেবাকে বলে যে দেবা গাড়ি ঘোড়া। অন্যদিকে আমরা দেখি মাফিয়ারা তারা বেলালকে এবং আদায়াকে দুজনকেই আটক করে এবং আদায়ার হাতে সেই খানসারের সেই সিল, হ্যাঁ সেই ভয়ানক সিল মেরে দেয়। এরপর বেলাল সে আদায়ার হাতে সেই ভয়ানক সিল দেখে এবং সেটা দেখে তার জান থমকে যায়। দেবার মা সে দেবাকে বলে যে তুই আদায়াকে বাঁচা। এরপর আমরা দেখতে পাই দেবা সে তার বড় বড় কামান অস্ত্র সব কিছু নিয়ে রেডি হয় সেই সিল মারা গাড়িকে আটকানোর জন্য। যেই গাড়িকে আটকানোর কারুর সামর্থ্য নেই সেই গাড়িকে আটকাবে কিনা দেবা, তাহলে চিন্তা করুন দেবা কতটা পাওয়ারফুল একজন মানুষ। এরপর আমরা দেখতে পাই কৃষ্ণকান্ত সে নিজেই যায় রাধারামার চাকরানি অর্থাৎ ওমকারিমার কাছে। ওমকারিমাকে গিয়ে বলে যে আমি এসেছি, তোমরা আমার সঙ্গে যা পারো তাই করো, আমাকে মারো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তখন ওমকারিমা বলে যে তোকে তো আমরা মারবই, কিন্তু তার আগে তোর মেয়েকে তোর সামনে মারবো। এটা শুনে কৃষ্ণকান্ত বলে যে আমি যদি বলি যে আমার মেয়ে এতদিন কার কাছে ছিল, এটা শুনলে তোমরা কেঁপে উঠবে। তখন ওমকারিমা বলে যে কার কাছে ছিল? তখন কৃষ্ণকান্ত বলে এতদিন আমার মেয়ে যার কাছে ছিল সে হচ্ছে দেবরাজ। কথা এই কথাটি শুনে ওমকারিমার হাত পা কাঁপতে থাকে এবং সে মেঝেতে পড়ে যায়। আর ঠিক তখনই রাধারামা চেয়ার থেকে ওঠে, অর্থাৎ দেবার কথা শুনে রাধারামার আবার সেন্স ফিরে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই দেবা সে সমস্ত মাফিয়াদেরকে তার রাইফেল রকেট নিয়ে ওড়াতে শুরু করে, সমস্ত গুন্ডাদেরকে কামান নিয়ে অ্যাটাক করতে শুরু করে এবং রকি ভাইয়ের মতো বড় বড় পিস্তল নিয়ে গুলি করতে থাকে গুন্ডাদেরকে। তখন রাধারামা বলে যে আমি জানতাম এই গাড়ি শুধুমাত্র দেবাই আটকাতে পারে, সেই কারণেই তো তোর মেয়েকে ওই গাড়িতে তুলতে বলেছিলাম এবং তোর মেয়ের হাতেও সিল মারতে বলেছিলাম। তুই জানিস তো এই সিল কার? তুই জানিস তো এই গাড়ি কার? হ্যাঁ, এই গাড়ি হচ্ছে খানসারের রাজা অর্থাৎ ভার্দার গাড়ি। কিন্তু এই ভার্দা এখন দেবার জানে দুশ্মন। এরা দুজনে একসময় জিগরি বন্ধু ছিল, কিন্তু আজ তারা দুজনকে একদমই পছন্দ করে না কোনো এক কারণে। আর ভার্দা যখন শুনবে যে দেবা তার গাড়ি আটকেছে, তখন হয় ভার্দা মরবে না হলে দেবা মরবে। আমরা দেখতে পাই যে ভার্দার কাছেও খবর চলে গেছে যে তাদের সিল করা গাড়িকে আটকানো হয়েছে। তখন ভার্দা বলে হ্যাঁ আমি জানতাম এই গাড়ি শুধুমাত্র একজনই আটকাতে পারে, আর সেটা হলো দেবা। তবে রুলসই হয়, যে এই সিল আটকাবে তাকে মরতে হবে, কারণ রুলসটি বানিয়েছিল দেবা। অন্যদিকে আমরা দেখতে পাই হেলিকপ্টারে করে দুজন মাফিয়া আসে। একজন মাফিয়া আর একজনকে বলে যে ওই গাড়ি আটকালো কিভাবে, ওই গাড়িতে তো সিল করা আছে। তখন একজন অপরজনকে বলে যে ওই সিলটি ওই তৈরি করেছিল।
আর ওই ওই সিলটিকে আজ আটকালো। আমরা দেখতে পাই দেবার হাতে ট্যাটু করা রয়েছে। এই ট্যাটু দেখে সমস্ত মাফিয়ারা ভয় পেতে শুরু করে। কে এই দেবা, কি এর কাহিনী? দেবা আর ভার্দার মধ্যে এত বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে হঠাৎ করে দুশ্মনী কেন নেমে এলো? আর রাধা রামাই বা কেন পাগলের মতো হয়ে গিয়েছিল? কিসের ইতিহাস, কি হচ্ছেটা কি? হ্যাঁ, সবকিছুই আপনারা এরপর থেকে জানতে পারবেন। দেবা আর ভার্দা তারা দুজন মিলেই এই খানসারকে তৈরি করেছিল আবার নতুন করে। দেবা আর ভার্দা তারাই সমস্ত রুলস, সমস্ত সিল, সবকিছু তৈরি করেছিল। এরপর আমরা দেখতে পাই আধায়াকে বেলাল সে গাড়ি করে নিয়ে যেতে শুরু করে। এরপর বেলাল সে আধায়াকে কাহিনী শোনাতে শুরু করে। আর আপনারাও শুনুন এই কাহিনী। আমরা দেখতে পাই খানসার নামের এই ভয়ানক শহর আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1000 বছর আগের ঘটনাতে। তখন এক ভয়ানক ডাকাতের দল ছিল। তারা একের পর এক শহর লুট করে খানসার শহরটি বানিয়েছিল। তারা এতটাই ভয়ঙ্কর ছিল যে আচ্ছা পালোয়ানরা তাদের কাছে হার মেনে যেত। তারা সকলকেই কুচি কুচি করে কেটে ফেলতো। এই ডাকাতরা আবার 3টে জাতিতে ভাগ ছিল। তাদের মধ্যে একটি জাতি ছিল মান্নার জাতি, যাদের প্রতীক ছিল ষাঁড়, এবং দ্বিতীয় নম্বর ছিল সূর্যবংশা, অর্থাৎ তাদের প্রতীক ছিল সিংহ, আর সর্বশেষ ছিল ঘনিয়ারা কবিলা, তাদের প্রতীক ছিল ঈগল। এই 3টে জাতি মিলে গোটা খানসারকে শাসন করে আসছিল শত শত বছর ধরে। এমনকি ব্রিটিশরাও তাদের লোককে পাঠিয়েছিল এই জাতিগুলোকে ধ্বংস করার জন্য, কিন্তু প্রতিবারই ব্রিটিশরা ব্যর্থ হয়েছে। এরপর 1947 সালে যখন ইন্ডিয়া আজাদি পায়, অর্থাৎ ইংরেজরা ইন্ডিয়া ছেড়ে চলে যায়, তখন খানসার সাম্রাজ্যের রাজা ছিল মান্নার জাতি। তার নাম হচ্ছে শিব মান্নার। শিব মান্নার সে পার্লামেন্টে যায় এবং ইন্ডিয়ার ম্যাপ থেকে খানসারটি মুছে ফেলে আর বলে যে ইন্ডিয়ার কোনো নিয়ম কানুন খানসারে চলবে না, কিন্তু খানসারের প্রতিটা নিয়ম কানুনই ইন্ডিয়াকে মানতে হবে। যদি না মানা হয় তাহলে কিন্তু বিপদ আছে। এমনকি ইন্ডিয়াতে যত ইল্লিগাল কাজ হবে সব কিছুর পার্সেন্টেজ খানসারকে দিতে হবে, তা না হলে সব শেষ করে দেবে। খানসারের কাছে এমন এমন পাওয়ারফুল জিনিস ছিল, তারা ইন্ডিয়াকে ম্যাপ থেকেই মুছে ফেলতে পারত। খানসারের সব থেকে বড় হাতিয়ার ছিল মানুষের ভয়। সেই ভয়ের কারণেই প্রতিটি মানুষ খানসারকে ভয় করত। এরপর শিব মান্নার সে সমস্ত জাতিকে একসঙ্গে আনার জন্য একটি সংবিধান তৈরি করে, তার নাম হচ্ছে নিবন্ধন, এবং গোটা খানসারকে 101 ভাগে ভাগ করে দেয়। এরপর আমরা দেখি কিছু বছর পরে শিব মান্নার মারা যায়। শিব মান্নার যেহেতু মারা গেছে, এরপর রাজা হবার কথা ছিল সাউরাঙ্গা বংশের একজনের, তার নাম হচ্ছে ধারা। কিন্তু শিব মান্নার ছেলে রাজা মান্না সে তার বাপের চেয়ার ছাড়তে রাজি ছিল না, কারণ তার মধ্যে লোভ ছিল। সেই কারণে সে চিন্তা করে যে গোটা সাউরাঙ্গ বংশকে তারা শেষ করে দেবে, তাও রাতের মধ্যে, ঘুমের মধ্যে। কিন্তু কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, বুড়ো থেকে বাচ্চা সকলকেই মরতে হবে। একজনও যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তারা ভবিষ্যতে বদলা নেবে। এরপর আমরা দেখতে পাই গোটা সাউরাঙ্গ বংশকে শেষ করার জন্য রাজা মান্না লোক পাঠিয়ে দেয় এবং শেষ করে ফেলে। রাজা মান্না হয়ে ওঠে এই গোটা খানসার সাম্রাজ্যের রাজা। সে গোটা খানসারে উঁচু উঁচু দেয়াল তুলে দেয় এবং নিজের জন্য আর্মি ফোর্স রেডি করে। এরপর রাজা মান্না সে কি করে, এই 8টি মন্ত্রিসভার মধ্যে 5টি দিয়ে দেয় ঘানিয়া জাতিকে, আর 3টি রেখে দেয় নিজের ঘরের জন্য। তার মধ্যে ছিল তার বড় ছেলে রুদ্রা, তার শালা, তার মেয়ে রাধারামা এবং তার হাজবেন্ড ভাদায়া। ভার্দা ছিল রাজা মান্নার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। ভার্দা সে ছোটবেলায় তার হাতের কবচটি সেই সর্দারকে দিয়ে দিয়েছিল, সেই কারণে তার বাবা তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। একদিন রাজা মান্না সে তার মেয়ে রাধারামাকে ডেকে বলে যে আমি খানসার থেকে বাইরে যাব, আর ততক্ষণের জন্য এই খানসারের কন্ট্রোল তোমাকে করতে হবে। ঠিক তখন সেখানে রাধারামার হাজব্যান্ড আসে আর বলে যে একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। ভার্দাও তো আপনারই ছেলে, আপনারই রক্ত ওর মধ্যে রয়েছে, শুধুমাত্র ছোটবেলায় করা ভুলের জন্য কেন ওকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন? ওকে আপনি আপনার কাছে রাখুন। আমি জানি আপনি ওকে অনেক ভালোবাসেন, সেই কারণেই তো যখন আমরা সকলে খাবার খাই তখন আপনি ওর জন্য একটি চেয়ার ফাঁকা রাখেন।
এই কথাটি শুনে রাজ মান্নার সে চিন্তা করে যে কথা তো ঠিক, ও তো আমারই ছেলে। এরপর রাজা মান্নার সে মন্ত্রী সভায় থাকা সমস্ত মন্ত্রীদের উদ্দেশ্যে বলে যে তোমাদের মধ্যে থেকে একটি সিট আমি চাই, আর সেটি হলো রাঙ্গার সিট, কারণ ওই সিটটি আমি চাই ভার্দার জন্য। এই কথাটি শুনে রাঙ্গা সে ভেবাচেকা খেয়ে যায়। রাজা মান্নার বলে যে আমি খানসার থেকে এসে যেন দেখি আমার ছেলে ভার্দা সে মন্ত্রী সবারই একজন হয়ে গেছে, এই বলে সেখান থেকে চলে যায়। এই কথাটি শুনে রুদ্রাও অনেক রেগে যায়, কারণ রুদ্রা তো ছোটবেলা থেকেই তার সতার ভাইকে পছন্দ করতো না। রুদ্রা তখন রাঙ্গাকে বলে যে রাজমান্নার কেন তোর সিট চাইলো তুই জানিস, কারণ তোর বাপকে ছোটবেলায় ভার্দা তার নিজের অঞ্চলটি দিয়ে দিয়েছিল, যেটা সে ছোটবেলায় তোর বাপকে ভিক্ষে দিয়েছিল সেটা আজ রাজা মান্নার তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা শুনে ভার্বা সে রুদ্রাকে আর রাঙ্গাকে বলে যে খানসারের একটি নিয়ম, যার শক্তি বেশি সেই খানসারের রাজা। তোমরা এক কাজ করো, মেরে দাও ভার্দাকে। তোমরা যদি ভার্দাকে মেরে দিতে পারো তাহলে তোমাদের শক্তি বেশি হবে আর তোমরাই তোমাদের পদে থাকবে। আজ তোমার চেয়ার চেয়েছে, কাল আমারও চেয়ার চাইতে পারে, সেটা ব্যাপার নয়, কিন্তু তুমি আমার কাছের মানুষ, তাই তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। এই কথাগুলো শুনে রুদ্রা আর রাঙ্গা তারা চিন্তা করে যে কথা তো ঠিক, তাহলে ভার্দাকে আজ রাতেই শেষ করে ফেলতে হবে। এরপর আমরা দেখি রাঙ্গা আর রুদ্রা তারা চলে যায় ভার্দার আস্তানায় এবং সেখানে থাকা সমস্ত মানুষদেরকে মেরে ফেলতে শুরু করে। আর রুদ্রা যখন ভার্দাকে মেরে ফেলতে যায় ঠিক তখনই সেই অঞ্চলের ঘন্টা বেজে ওঠে আর সিজফায়ার চালু হয়ে যায়। হ্যাঁ, এটা চালু করেছে রাধারামা। রাধারামার কাছে যায় রুদ্রা। এই সিজফায়ার যদি একবার জারি হয়ে যায় তখন কারুর সামর্থ্য নেই যুদ্ধ করার। যতদিন এই সিজফায়ার ওপেন থাকবে ততদিন কেউ যুদ্ধ করতে পারবে না খানসারে। এরপর রুদ্রা সে যায় রাধারামার কাছে। রাধারামা বলে যে আমি জানতাম বাবা চলে যাওয়ার পর তোরা এই কাজটাই করবি, আর সেই কারণেই আমি সিজফায়ার জারি করেছি, যাতে এই শহরে অশান্তি না হয়। তখন রুদ্রা বলে যে ঠিক আছে, আমি এই সিজফায়ার শুধুমাত্র 9 দিন মানব, 9 দিন পরেই আবার ভোট হবে। ভোটে যে জিতবে তারাই রাজত্ব করবে। ভোট হবে সিজফায়ার তোলার আর সিজফায়ার জারি করার। যদি একবার সিজফায়ার উঠে যায় তখন আমি সকলকে শেষ করে দেব। এই বলে রুদ্রা সেখান থেকে চলে যায়। মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা বাইরে থেকে লোক আনতে শুরু করে, বিদেশ থেকে আর্মি আনতে শুরু করে, এই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে ভার্দার ছোট ভাই, হ্যাঁ এটা ভার্দার নিজের ছোট ভাই, সে ভার্দাকে বলে যে সমস্ত মন্ত্রীরা আর্মি নিয়ে আসছে, বাইরে থেকে লোক নিয়ে আসছে, রাশিয়ানদেরকে নিয়ে আসছে, কিন্তু আমরা কবে আর্মি আনবো, আমাদের আর্মি কবে আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর ভার্দার কাছে ছিল। ভার্দা সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার আর্মি নিয়ে আসার জন্য। গাড়িতে শুধুমাত্র একটি সিট ফাঁকা ছিল। ভার্দার ছোট ভাই আর বেলাল তারাও অপেক্ষায় ছিল যে আর্মিটা কি। তবে ভার্দার কাছে কোনো আর্মির ফোর্স ছিল না, শুধুমাত্র একজন মানুষ ছিল, আর তার নাম হচ্ছে দেবরাথা। ভার্দা জানতো যে একবার যদি দেবাকে আমার কাছে নিয়ে আসা যায় তাহলে কোনো আর্মি তার সামনে টিকতে পারবে না। দেবরাথা সকলকেই টুং টুং পিস পিস করে কেটে ফেলবে। আর তাছাড়া দেবা তো ছোটবেলায় কথা দিয়েছিল ভার্দাকে যে দেবা তার জন্য নিজের জীবন দিতে পারে, অপরের জীবন নিতে পারে। ভার্দা যখনই দেবাকে ডাকবে তখনই দেবা আসবে। এরপর আমরা দেখি ভার্দা সে চলে যায় দেবার কাছে। দেবাকে দেখে ভার্দা আর ভার্দাকে দেখে দেবা তারা একে অপরকে জড়িয়ে ধরে। তাদের ছোটবেলার বন্ধুত্ব আবেগের কথা মনে পড়ে যায়। সমস্ত কথা দেবাকে ভার্দা বলে। ভার্দা বলে দাঁড়া, মাকে জিজ্ঞেস করে আসি। দেবার মা প্রথমে তো রাজি ছিল না, কিন্তু ভার্দার ছোটবেলার উপকারের কথা মনে করে দেবাকে পাঠিয়ে দেয়। দেবা আবারও 25 বছর পর খানসারে পা দেয়। হ্যাঁ, এই খানসারকে দেবা একলাই গিলে ফেলতে পারে। যেখানে বাইরে থেকে অন্যান্য মানুষরা হাজার হাজার শয়ে শয়ে লাখো লাখো মানুষকে নিয়ে আসছে, সেখানে ভার্দা শুধুমাত্র একজনকে এনেছে, আর সেটা হলো দেবরাথা। যেহেতু সিজফায়ার চালু হয়ে গেছে সেই কারণে রুদ্রা সে কোনো মতেই ভার্দাকে শেষ করতে পারছে না, ভার্দার কাছে যেতে পারছে না। সেই কারণে রুদ্রা সে কি করে, বিষ্ণুকে বলে। বিষ্ণু হচ্ছে নারায়ণের ছেলে।
নারায়ণ সে অন্য জাতির সর্দার। বিষ্ণু সে ভারদার কাছে প্রতিদিনই যায় এবং তাকে বিরক্ত করতে শুরু করে। কোনোদিন তাদের বাড়িতে বোমা ফাটায়, আবার কোনোদিন তাদের মুখ থেকে খাবার কেড়ে নেয়। এই সমস্ত দৃশ্য দেখে দেবা চুপ থাকে, কিন্তু ভারদা সে জানতো যে দেবাকে সে কতক্ষণ চুপ রাখবে, কতক্ষণ দেবাকে সে দমিয়ে রাখবে, কারণ দেবা যদি একবার আগুন হয়ে যায় তাহলে সবকিছু পুড়িয়ে দেবে। আমরা দেখি নারায়ণের ছেলে বিষ্ণুর মেন নেতা ছিল। বিষ্ণু সে প্রতিদিন ঘুড়ি ওড়াতো এবং সেটি নিজে হাতে কাটতো। সেই ঘুড়ি যেই মেয়ের বাড়িতে যেত সেই মেয়েই হয়ে যেত ভোগের খাবার বিষ্ণুর, এবং সেই মেয়েকে ভোগ করার পরে তাকে কুচি কুচি করে কেটে হত্যা করা হতো। যখন বিষ্ণু এই কাজগুলো করতো তখন ভারদাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হতো। ভারদার ইচ্ছা না থাকলেও ভারদাকে যেতে হতো, কিন্তু ভারদা কোনোদিনও এই ব্যাপারে দেবাকে বলেনি। কিন্তু সেদিনে দেবা সেখানে উপস্থিত হয়। দেবা তো প্রথমে এই সমস্ত দৃশ্য দেখে কিছু বুঝতেই পারছিল না, কিন্তু যখন দেবা দেখছিল যে একটি ছোট মেয়ের উপর নির্যাতন করা হচ্ছে, তখন দেবা আর চুপ থাকে না। দেবাকে আটকানোর ক্ষমতা আর কারুরই ছিল না। দেবা সে কি করে, সমস্ত গুন্ডাগুলোকে কুড়ুল নিয়ে কোঁপাতে থাকে। এই দৃশ্য দেখে ভারদার ছোট ভাই ভারদাকে বলে যে দাদা ওকে থামা, ওকে থামা, ও যদি এরকম করে তাহলে বিষ্ণু মারা যাবে। তখন ভারদা বলে ওকে থামানোর ক্ষমতা কারণ নেই, শুধুমাত্র ও যদি নিজে মনে করে থামবো তাহলেই ও থামতে পারে, না হলে কেউ ওকে থামাতে পারবে না। সকলকে কুড়ুল নিয়ে কুচি কুচি করে কুপিয়ে ফেলে দেবা, আর শেষে বিষ্ণুর মুখে হলুদ লঙ্কা মাখিয়ে কালীর মূর্তির সামনে তাকে নৃশংসভাবে হত্যা করে, অর্থাৎ বলি দেয়। বিষ্ণুর এই মৃত্যুর খবর গোটা খানসারে পৌঁছে যায়। গোটা খানসারে এই মৃত্যুর খবর শুনে ভূমিকম্প নেমে আসতে শুরু করে। এরপর সেখানে আর্মি ফোর্স চলে আসে এবং দেবা, ভারদা এবং তারা যতজন ছিল সকলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে রাধারাম আসে নারায়ণের কাছে যায় আর বলে যে এতে ভারদার কোনো দোষ নেই, ওকে তো মেরেছে দেবা, তোমাকে যদি মারতেই হয় তাহলে তুমি দেবাকে মারো। এরপর আমরা দেখি সেখানে রুদ্র আসে। রুদ্র এসে নারায়ণকে বলে যে ভারদা মারেনি ঠিক কথা, কিন্তু ভারদার সামনে যখন দেবা মারলো তখন ভারদা কেন চুপ ছিল, আর দেবাকে তো ভারদাই এনেছে, তাহলে ভারদাকে শেষ করো। এরপর আমরা দেখি নারায়ণ সে ভারদাকে শেষ করার জন্য হাতে তরোয়াল নিয়ে যায়। সেখানে দেবা আর ভারদা তাদের দুজনকেই উপস্থিত করা হয়েছিল। দেবা সে নারায়ণকে বলে যে ওকে আমি মেরেছি, ভারদার এতে কোনো দোষ নেই, তোমার যদি মারার হয় তাহলে আমাকে মারো। কিন্তু নারায়ণ সে কোনো কথা শুনছিল না, সে ভারদাকে টাচ করেছিল, আর ঠিক সেই সময় দেবা ভারদার হাত কেটে নেয়। এটা দেখে সকলেই অবাক হয়ে যায় যে একজন সর্দারের হাত এইভাবে কেটে নিল। তখন রাধারামা বলে দেখছো কি, ওকে গুলি করো। তখন আর্মিরা সকলেই নিজেদের বন্ধুকে ম্যাগাজিন ফিট করছিল। তখন দেবা বলে প্লিজ ডোন্ট কাইন্ড আই রিকোয়েস্ট, এই বলে নারায়ণের মুন্ডু কেটে নেয়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সমস্ত মানুষ মুহূর্তের মধ্যেই থমকে যায়। এরপর আমরা দেখি দেবাকে আর ভারদাকে আবার লকআপে নিয়ে যাওয়া হয়। লকআপ বলে তো কিছু নেই এখানে, সবকিছুই নিজেদের হাতে। যাই হোক, তো এখানে মোটামুটি রুদ্রাকে আমরা দেখতে পাই। রুদ্রা সে চলে আসে, এসে ভারদাকে শাসাতে থাকে যে যেমন করে তুই সিজফায়ার তুলে নেওয়ার পক্ষেই ভোট দিবি। এরপর রাধারামা আসে আর বলে যে তুই যদি সিজফায়ার তুলে নেওয়ার পক্ষে ভোট দিস তাহলে কিন্তু আমি তোকে মেরে দেব। এখানে ভারদা সে কনফিউশনে পড়ে যায় যে সে ভোট দেবে কোথায়। সে একদিকে চাই সিজফায়ার উঠে যাক, আর অন্যদিকে রাধারামা অর্থাৎ তার সতার বোন তাকে মেরে দেবে এরকম ধমকি দিয়ে গেছে। এরপর আমরা দেখি ভোটিং চালু হয়ে যায়। এখানে আমরা রাজা মান্নারকেও দেখতে পাই, সে হঠাৎ করে চলে আসে এবং ভোট দিয়ে দেয়। দুদিকের ভোটই ড হয়ে যায়, অর্থাৎ এদিকেও 48 ওদিকেও 48, শুধুমাত্র বাকি রয়েছে ভারদার ভোট। ভারদার ভোটের ওপরই সিদ্ধান্ত হবে যে সিজফায়ার উঠবে নাকি উঠবে না। এরপর আমরা দেখি ভারদা সেখানে আসে। ভারদা সে চেয়েছিল খানসারের রাজা হতে, কারণ দেবা তাকে বলেছিল যে দেবা তাকে রাজা রূপে দেখতে চাই, আর ভারদা চাইতো যে এই খানসারে যেন রক্তের বন্যা হয়। সেই কারণে ভারদা সে সিজফায়ার তুলে নেওয়ার পক্ষেই ভোটটা দিয়েছিল। এটা দেখে রাজা মান্নার, রাধারামা সকলেই অবাক হয়ে যায় যে যাকে বাঁচানোর জন্য সিজফায়ার করলাম সেই এখন সিজফায়ারের
বিপক্ষে চলে গেল। এখানে কোর্টেতে রায় দিয়ে দেওয়া হয় যে আজ রাত 12টার পর সমস্ত সিজফায়ার উঠে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে গোটা খানসার দখলের লড়াই এবারেই শুরু হতে চলেছে। একদিকে ছিল রাজা মান্নার আর তার মেয়ে রাধারামা, অন্যদিকে ছিল রুদ্রা, রঙ্গা আর তাদের মামা ভিলা, আর একদিকে ছিল ভারদা। এখানে রঙ্গা সে অনেক মানুষকে ড্রাগস দিয়ে পাগল বানিয়ে রেখেছে। এই পাগলদের মাঝেই সে ছেড়ে দেবে রুদ্রাকে। এই পাগলরা লাল জিনিস দেখলেই সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। অন্যদিকে আমরা দেখতে পাই দেবা এবং তার লোকেদেরকে জবাই করার জন্য তরোয়ালে শান দেওয়া হচ্ছে। দেবা বলে যে ভালো করে শান দে, এইভাবে শান দিলে তো শুধুমাত্র চামড়া কাটবে, এমন শান দিয়ে যেন হাড়ও কাটা যায়। এখানে দেবা সে একজন পাগল মেয়ের কাছে যায় আর বলে যে তুমি আমার চোখে যা দেখছো তাই আমার হাতে ট্যাটু করে দাও। তখন সেই মেয়েটি বলে যে আমি তোমার চোখে ড্রাগন দেখছি, আর সেটি দেবার হাতে ট্যাটু করে দেওয়া হয়। এরপর আমরা দেখি দেবা সে সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে নৃশংসভাবে খুন করতে শুরু করে। অন্যদিকে ভারদাকে নিয়ে আসা হয় সেই পাগলদের কাছে এবং সেই পাগলদেরকে ছেড়ে দেওয়া হয় ভারদার ওপর। ভারদা সে সেই পাগলগুলোকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ভারদা হাঁপিয়ে যায়। ঠিক তখন আমরা দেখতে পাই সেখানে এন্ট্রি হয় দেবা। সেই পাগলগুলো ছুটে ছুটে যায় দেবার কাছে, কারণ দেবার শরীর পুরো রক্তে লাল হয়ে গিয়েছিল। দেবা সে সকলকেই মেরে ফেলে আর ভারদাকে বলে যে ব্যাস এতটুকুতেই হাঁপিয়ে গেলি, তাহলে তুই রাজা হবি কিভাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজা মান্নার এবং তার মেয়ে রাধারামাকে। রাজা মান্নার সে তার মেয়ে রাধারামাকে বলে যে আমি বাইরে গিয়ে জানতে পেরেছি যে এখান থেকে অস্ত্রের অর্ডার করা হয়েছে। অ্যাকচুয়ালি তোমার স্বামী বরবা সে আমাদের মান্নার বংশের কেউ নয়। বরবা হচ্ছে সাওরঙ্গ বংশের বংশধর, কিন্তু 25 বছর আগে তো আমি ওদেরকে মেরে দিয়েছিলাম, ও বেঁচে গেল কিভাবে। ঠিক তখন আমরা দেখতে পাই সেখানে একজন আহত মানুষকে। সেই মানুষটি বলে যে আমরা সেদিন টান্নালের ভিতরে ঢুকে বেঁচে গিয়েছিলাম, আমরা তো বেঁচে আছি শুধুমাত্র তোদেরকে শেষ করার জন্য। তোর মনে আছে তোর বাবা শিব মান্নার মরে যাবার পর রাজা হবার কথা ছিল ধারার, কিন্তু ধারাকে মেরে তুই সেটা হতে দিসনি, কিন্তু তোর ছেলে ভারবা সে তার ছেলেকে এবং তার পুত্রবধূকে বাঁচিয়ে নিয়েছিল। অর্থাৎ দেবা অন্য আর কেউ নয়, দেবা হচ্ছে সাওরঙ্গ বংশের বংশধর। দেবাই হচ্ছে সালার, আর দেবারই নাম হচ্ছে দেবরথা। দেবাই শুধুমাত্র এই খানসারের রাজা হবার যোগ্য। এই কথাগুলো শুনে রাজা মান্নার এবং তার মেয়ে রাধারামার প্রায় পায়ের মাটি সরে যায়। এমনকি আমিও যখন শুনেছিলাম আমারও গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি দেবা এখানে এসেছিল তার বন্ধুকে দেওয়া কথা রাখতে, তার বন্ধুকে খানসারের রাজা বানাতে, কিন্তু এখানে টুইস্ট অন্য কিছু হয়ে যায়। দেবাই হচ্ছে এই খানসার বংশের প্রকৃত আসল রাজা। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সকলকেই সাসপেন্সের মুখে ফেলে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। রাধারামা এতদিন কেন কৃষ্ণকান্তকে খুঁজে বেড়াচ্ছিল? দেবা কেন আজ তার মায়ের সামনে বাচ্চাদের মতো ব্যবহার করছে? তার মা কেন আজ দেবাকে এত ভয় করছে? দেবার জন্য কেন এত চিন্তা করছে? আর কেনই বা ভারদা আর দেবার বন্ধুত্বে ফাটল ধরল? কেন তারা একে অপরে জানে দুশ্মন হলো? আর কিভাবে কেনই বা ভারদা আর দেবা এই খানসারের সমস্ত রুলস তৈরি করলো? এই সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন সালার পার্ট 2-তে। সালার পার্ট 2 যখনই বেরোবে তখনই আমি এক্সপ্লেন করব আপনাদেরকে। আজ আমি কথা দিয়ে যাচ্ছি, কারণ শুধুমাত্র আপনারা নয়, আমিও প্রভাসের অনেক বড় ফ্যান, আর আমিও এই সাসপেন্সের মধ্যে অনেক চিন্তিতই আছি। তো এভরিওয়ান, কেমন লাগলো আপনাদেরকে এই মুভিটি সেটি আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকমই মুভি এক্সপ্লেন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হচ্ছে আমাদের অন্য কোনো মুভিতে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।